পঞ্চদশ শতকের মাঝামাঝি পর্যন্ত 1000 বছর পর্যন্ত সময়কে ধরা হয় মধ্যযুগ। সেটা ছিল সাংস্কৃতিক বিবর্তন ও ধর্মীয় ক্ষমতা চর্চার সুবর্ণ সময়। বিশ্বজুড়ে তখন জনসংখ্যা বেড়ে চলেছে, গড়ে উঠছে নতুন নতুন শহর। ক্রমবর্ধমান এ জনসংখ্যায় সামন্ততান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে শাসক শ্রেণীর জন্য উপকারী ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। সেই সময় 8টি উল্লেখযোগ্য শহরের গোড়াপত্তন হয়। আয়তন বা জনসংখ্যার দিক থেকে নেহাত বিশাল না হলেও যুগের হিসাবে শহরগুলো গুরুত্বপূর্ণ ছিল। এই 8 শহর নিয়েই আমাদের আজকের গল্প। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এখনকার কম্বোডিয়ায় মধ্যযুগে খেমার সাম্রাজ্য ছিল প্রভাবশালী। 1100 খ্রিস্টাব্দের দিকে সেই সাম্রাজ্যে আঙ্খোর নামে শহর ছিল। আয়তন ও জনসংখ্যার সুবিশাল শহরটিকে বিশ্বের বৃহত্তম শহর হিসেবে বিবেচনা করা হতো। মন্দিরের শহর হিসেবে পরিচিত প্রাচীন এই নগরী 1400 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় পর্যন্ত পরিত্যক্ত ছিল, কিন্তু এখন বিশ্বজুড়ে জনপ্রিয় পর্যটন এলাকা এবং একই সঙ্গে প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থলও শহরটি। মধ্যযুগীয় শুরুতে আব্বাসীয় খেলাফত বা সাম্রাজ্যের রাজধানী ছিল আধুনিক ইরাকের বাগদাদ। 762 খ্রিস্টাব্দে শহরটির নির্মাণ কাজ শুরু হয় এবং 8ম শতকের মধ্যে শেষ হয়। সেখানে প্রায় 5 লাখ মানুষের বাস ছিল। সে সময় শহরটি মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো। ট্রাইগ্রিস নদীর উভয় পাশে দুটি অর্ধবৃত্ত নকশায় বাগদাদের গোড়াপত্তন। এখনও শহরটি আধুনিক ইরাকের রাজধানী এবং আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। বাইজেন্ট সাম্রাজ্যের বৃহৎ কেন্দ্রভূমি ছিল কনস্টান্টিনোপল। রোমান সম্রাট কনস্টান্টিনের আমলে 330 খ্রিস্টাব্দে অর্থাৎ প্রাচীন যুগে এই শহরের গোড়াপত্তন হয়। কিন্তু মধ্যযুগেও কনস্টান্টিনোপল শহরের জন্য স্বর্ণযুগ ছিল বলা যায়। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে আসে পূর্ব রোমান সাম্রাজ্য। তখন কনস্টান্টিনোপল থেকে রোম শাসন করতেন সম্রাট জাস্টিনিয়ান। ইউরোপ ও এশিয়া 2 মহাদেশ জুড়ে থাকা শহর আধুনিক যুগে কনস্টান্টিনোপলের নাম পাল্টেছে। এটির নাম এখন ইস্তানবুল। বাগদাদের বিপরীতে ইসলামী বিশ্বের বৃহত্তম শহর হিসেবে 969 খ্রিস্টাব্দে মিশরের কায়রো শহর নির্মাণ করেন ফাতেমীয় রাজবংশ। এই শহর যেমন ফাতেমীয় সাম্রাজ্যের রাজধানী ছিল, তেমনি গোটা মধ্যযুগে ইসলামী শিক্ষা ও ক্ষমতার উৎসও ছিল এই শহর। কায়রো হাজার মিনারের শহর হিসেবে পরিচিত। কায়রো এখনও মিশরের রাজধানী এবং একই সঙ্গে আরব বিশ্বের বৃহত্তম শহর। চীনের 7টির প্রাচীন রাজধানীর মধ্যে হ্যাংজু উল্লেখযোগ্য। সম্ভবত দ্বাদশ শতাব্দীতে বিশ্বের অন্যতম বৃহত্তম শহরও এটি। গ্র্যান্ড ক্যানালের শেষ প্রান্তে অবস্থিত 10 লাখ মানুষের শহরটি একাধিক চীনা রাজবংশের রাজধানী ছিল। অবস্থানগত কারণে হ্যাংজু সমৃদ্ধি পায়। চীনা সংস্কৃতির মহান কেন্দ্র ছিল এটি। প্রাচীন সাহিত্য ও বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত এই শহর। এর সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব মার্কো পলো ও ইবনে বাতুতার মতো পর্যটককে আকৃষ্ট করেছিল। মার্কো পলোর মতে এটি নিঃসন্দেহে বিশ্বের সেরা ও সবচেয়ে জমকালো শহর। ফ্রান্সের রাজধানী প্যারিস। মধ্যযুগের শুরুতে বিশাল বহুজাতিক শহরে বিকশিত হয় এটি। 10ম শতকের প্যারিসে একটি ক্যাথেড্রাল ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু ক্যাপেশীয় রাজারা ইলদুলাসিতে থেকে ফ্রান্স শাসনের সিদ্ধান্ত নিলে অবস্থার পরিবর্তন ঘটে। ক্যাপেশীয়দের অধীনে প্যারিস একাধারে ধর্মীয়, শিক্ষা ও বাণিজ্য 3 দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মেক্সিকোতে অবস্থিত তেনোচতিটলান প্রাক কলম্বিয়ান আমেরিকায় অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাসের অভিযানের মাধ্যমে ইউরোপের উপনিবেশ হওয়ার আগে পর্যন্ত আমেরিকার বৃহত্তম শহর ছিল। পঞ্চদশ শতক পর্যন্ত 1 শতাব্দী জুড়ে এটি ছিল বিস্তৃত আজটেক সাম্রাজ্যের রাজধানী। টেক্সকোকো দ্বীপের মাঝখানে তেনোচতিটলান শহর গড়ে তোলা হয়। সেখানে ছিল রাজকীয় প্রাসাদ, মন্দির, বাজার ও অন্যান্য সরকারি ভবন। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ নৌশক্তিধর হিসেবে বিবেচিত ভেনিস। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর পালিয়ে আসা শরণার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এই শহরের যাত্রা শুরু হয়।
চারপাশ ঘিরে থাকা লেগুন বা উপহ্রদগুলো ভেনিসকে প্রজাতন্ত্রে পরিণত করতে সহায়তা করেছে। রোমান সাম্রাজ্য ও অপর ইতালীয় শক্তি থেকে উচ্চমাত্রার স্বাধীনতা পেয়েছিল ভেনিস, সেটা ধর্ম ও শাসন ব্যবস্থা উভয় দিক থেকে। এমন প্রেক্ষাপটে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল দখল করা শুরু করে এই নগর রাষ্ট্র। 19 শতকের শেষের দিকে একক ইতালি রাষ্ট্রে অন্তর্ভুক্ত হয় ভেনিস। এটি এখন ইতালির বড় সাংস্কৃতিক কেন্দ্র।